নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই সময়টিতে আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের দ্বারস্থ হই। আজও তাই হয়েছে এবং আজকে যে দুটো বিষয়, একদিকে আমরা দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বপ্নের কথা বলছেন, প্রাপ্তির কথা বলছেন, আনন্দের কথা বলছেন। একটি অসাধারণ কলেজের, আমাদের রাজ্যের অন্যতম গৌরব মেডিকেল কলেজ, তার বর্ষপূর্তিতে প্রাপ্তি নিয়ে বলছেন। ঠিক একইভাবে অন্যদিকে আমাদের এই শহরের একটি মহাবিদ্যালয়ে অর্থাৎ কলেজে, সেই কলেজের অধ্যক্ষা তিনি বসে ভয়ঙ্কর একটি অভিযোগ করলেন। বললেন ছাত্রছাত্রীরা লাথি মেরে গেছে দরজায়। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা আরেকবার নিজেদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদেরকেও জিজ্ঞাসা করছি, ছেলেমেয়েরা, যুবক যুবতী, তরুণ তরুণী, এমনকি কিশোর কিশোরীরা যারাই এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে বিনীতভাবে জিজ্ঞাসা করছি, আসলে কোন পথে এগোচ্ছি আমরা? এই তো সেদিন আমরা দেখলাম বিলোনিয়ার ঘটনা, তৃষার কথা আপনাদের সকলেরই মনে আছে। এক ছাত্রী বাড়িতে দৌড়ে এসে কীটনাশক খেয়ে নিয়েছে বলে শোনা যাচ্ছে, মানে এটাই এখন রীতিমতো প্রমাণের অপেক্ষায় শুধু। তাতে মেয়েটি চলে গেল, নিথর হয়ে গেল তার প্রাণ চঞ্চল দেহ। মা এবং বাবা অন্ধকারে, তছনছ হয়ে গেল একটি পরিবার। কি না শিক্ষিকা বকেছেন। আজকে একটি কলেজের অধ্যক্ষা তিনি বসে বলছেন আমারই কলেজের এখনো পড়াশোনা করে তারা তারা এসে এই ব্যবহার করে গেল। এই অভিমান, এই রাগ, এই ক্ষোভ, এই দুঃখ আমাদের, শুধু ওনার একার তা নয়। যে কোনো শিক্ষক শিক্ষিকা, যে কোনো অধ্যাপক অধ্যাপিকা, যে কোনো সচেতন নাগরিক এই বিষয়টিতে একই রকমের উষ্মা প্রকাশ করবেন। আজকে একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি কলেজের প্রতিষ্ঠা দিবস নিয়ে প্রাপ্তি এবং আনন্দের কথা বলছেন, আরো কি করতে হবে আগামী দিনে তার কথা বলছেন, ঠিক অন্যদিকে এই শহরের একটি কলেজে এই ঘটনাগুলো কোনোভাবেই আমি, আপনি, আমরা কেউই তো মেনে নেব না। আমি জানি ব্যাখ্যা থাকবে, পাল্টা যুক্তি তর্ক ইত্যাদি থাকবে, কিন্তু দিনের শেষে একজন শিক্ষক ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন এই অভিযোগগুলো তোলেন, তখন সেটা কোথাও না কোথাও গিয়ে আমাদের গোটা ব্যবস্থাকেই যেন প্রশ্ন চিহ্নের মুখে এনে দাঁড় করায়। এই দুটো ঘটনাই আপনাদের দেখাই, অধ্যক্ষা কি বলছেন কলেজে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা দিবসের আয়োজনে কি বলছেন। দুটোর মধ্যে বিভেদ, তফাৎ, ফারাক ইত্যাদি আপনারাই খুঁজে বের করবেন। দেখুন, হচ্ছে এখন যে ভর্তিটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি অনলাইন প্রসেস দিয়ে ভর্তিটা হচ্ছে সমাজ পোর্টাল দিয়ে। তো পোর্টাল আমাদের এই নিয়ে 3 বার অলরেডি খোলা হয়েছে, মানে যারাই যখন ভর্তি হচ্ছে না বলা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করো। সেটা আমরা বলছি না, এটা বলছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। আমরা যেহেতু ডিপার্টমেন্টের আন্ডারে, তো সেই নোটিফিকেশনগুলো আমরা আমাদের ওয়েবসাইটেও দিয়ে দিই যখনই বলা হচ্ছে। এবং আমাদের গেটের সামনে আপনারা দেখবেন 3 ভাষা দেওয়া আছে, লাস্ট যেটা 16 থেকে 21 যে অ্যাডমিশনটা দেওয়া আছে, যেটা বাংলা, কম্পোজ, ইংরাজি 3টে ভাষায় আমরা দিয়ে রেখেছি অ্যাডমিশন প্রসিডিউরে। এখন ওদের যে ডেপুটেশন সেটা হচ্ছে কি, ওরা কিছু নাম দিয়েছিল সেগুলো কেন ভর্তি হয়নি এটা কথা, এবং যারা লোকাল এখানে ওরা অনেকে ভর্তি হতে পারেনি। তো যেটা ডেপুটেশন আমাদের কাছে এসেছিল সেটা আমরা অলরেডি হায়ার এডুকেশনকে দিয়েছিলাম, বলেছিলাম কনসিডার করার জন্য। হয়তো হায়ার এডুকেশন একটা কনসিডার করবে, কিন্তু যেহেতু অনলাইন প্রসিডিউর চলছে এখনো, তো সে কারণে হায়ার এডুকেশন এক্ষুনি ধরেনি। অনলাইন প্রসিডিউরটা যখন অনলাইনে চলবে, কিন্তু যখন মানে পুরোপুরি কমপ্লিট হয়ে হয়তো বা সেই লিস্টটাকে ধরার কথা ছিল, সেটা হচ্ছে মেইন। তো ওদের মেইন কথা হচ্ছে এই ডেপুটেশন দিতে এসে আপনারা হয়তো দেখেছেন আপনার আমাদের দরজাতে লাঠি এইসব দিয়ে, মানে যাই হোক পরে দিয়ে একটা টিম এসছে, এসে আপনারা দেখলেন যে ওরা আমাদের সঙ্গে কথা বলেছে। ওরা রিকোয়েস্ট করেছে যে ম্যাডাম গত বছর এরকম অ্যাডমিশন হয়েছিল, এই বছর কেন হচ্ছে না। তো এই বছর যে হবে না সেটা তো আমরা বলছি না, সেটা পুরোপুরি হায়ার এডুকেশনের আন্ডারে আছে। আমরা হায়ার এডুকেশনের আন্ডারে হায়ার এডুকেশন যখন আমাদের অর্ডার দেবে সেইভাবে করবো। আগে যেটা ভর্তির প্রসিডিওর ছিল সেটাও অনলাইনে ছিল, কিন্তু সেটা একবার স্টুডেন্টরা একবার হয়তো ফিল আপ করতো, তারপরে সেটা স্পটের মাধ্যমে চলছে। কিন্তু এখন প্রসিডিওরটা হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে। আর আপনাদের কাছে হয়তো খবর আছে যে আমাদের কলেজে একটা প্রবলেম অ্যারাইজ করেছিল অ্যাডমিশনের সময়, যে কারণে একজন টিচারকে সাসপেন্ড করা হয়েছে। তো সেই সংক্রান্ত নিয়ে যেহেতু ব্যাপারটা চলছে, তার জন্য হয়তোবা
হায়ার এডুকেশনও একটু ওয়েট করছে যে ব্যাপারটা মিনিমাইজ হোক, কিছু হোক, এবং অ্যাডমিশন প্রসিডিওরটা মিনিমাইজ হোক। তারপরে যারা চান্স পাবে, দেখুন গভর্নমেন্টের কথা হচ্ছে এরকম একটা পর্যন্ত থাকবে না যারা 12 পাস করেছে যে অ্যাডমিশন পাবে না, হয়তো পছন্দের কলেজ পাবে না, পছন্দের সাবজেক্ট পাবে না, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিটেড হবে, সেই অ্যাসিউরেন্স গভর্নমেন্ট থেকে আসে। তো সে হয়তো গার্জিয়ানরাও অধৈর্য হয়ে গেছে যে ক্লাস শুরু হয়ে গেছে, অ্যাডমিশন আমার ছেলে মেয়েদের হচ্ছে না। তো এটা একটা কারণ। আর কিছু তো ছাত্র সংগঠন কে এসছে আমরা বলবো না, কারণ কিছু আমরা দেখেছি প্রেজেন্ট স্টুডেন্টও আছে যারা এখানে ডেপুটেশন দিয়েছে, যারা এখন জানেন কলেজে পড়ছে। এরকম কলেজে ডেপুটেশন না, এটাকে আমি ডেপুটেশন বলবো না, ডেপুটেশন পরে এসে লিডার্সরা এসে আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা, আমি বলবো আমরা সব টিচার্সরা থেকে আমরা একটু ভয় পেয়েছি যে এইভাবে দরজায় লাঠি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে। দরজা যতক্ষণ লাঠি দেয়নি, যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি, কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, আমরা ইনসিকিউর ফিল করেছি, তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি। তো এখন আমাদের সঙ্গে কথা বলে গেছে ওনারা, হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে, আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে। আগেও আমরা বলে এসেছি, এখনো বলে এসেছি, ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে, তা আমরা সেখানে ডাকে দেবে, আমরা ভর্তি করতে পারি। আর আমরা সেটা করবো। এরকম ডেপুটেশন দিতে বিদ্যা ইয়াতে আছে এরকম ব্যবহার করা বা কিভাবে দেখছে না? অবশ্যই নিন্দনীয়, এবং আমার সব টিচাররা খুব সিয়ার ছিলেন, ভীষণ ভয় পেয়েছেন। আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে, যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসছেন, যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে, ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে যাই হোক, ওনারা আসার পরে দরজাটা, আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল, ওনারা দরজাটা খুলেছে, তারপরে ম্যাডামকে আমরা বলেছি দেবো। তো সবাই একটু ভয়ই পেয়েছে, কিন্তু যারা লিডার্স আসলো, সোকাল রিপ্রেজেন্টেটিভ যারা আসলো, ওনারা আমাদেরকে বলেছে যে ম্যাডাম ভয়ের কোনো কিছু নেই, এরকম ডেপুটেশন যদি অ্যাডমিশন না হয় তাহলে হয়তো এরকম আরো বিয়ে করে ডেপুটেশন হবে, এরকম বলে বলে গেছে। তো আমরাও রিকোয়েস্ট করবো, সবাই জানি, ওনারাও প্রেসারাইজ, যারা এসছেন ওনারাও প্রেসারাইজ যে অ্যাডমিশন হচ্ছে না কেন, ওনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাডমিশন হচ্ছে না, সবাই পড়তে চাইছে কলেজে, অ্যাডমিশন কেন হচ্ছে না, ওনারাও প্রেসারাইজ, তার জন্য ওনারা আমাদেরকে এসে ডেপুটেশন দিয়ে গেছে। না, এখন পোর্টাল কালকে বন্ধ হয়ে গেছে, পোর্টাল কালকে বন্ধ হয়েছে অ্যাডমিশনের জন্য, মানে অ্যাডমিশন যারা যারা লিস্টেড ছিল, মেরিট লিস্টে ছিল, সেই লিস্টটা চলছিল, সেটা কালকে বন্ধ হয়েছে। তো এখন বছরের জন্য হয়তো বা আবার লিস্টটা খুলবে, তো কবে খুলবে এটা হায়ার এডুকেশনের ওয়েবসাইটে গেলে বোঝা যাবে, অথবা আমরা কথা বলবো ওনাদের সাথে, তখন আমরা বুঝতে পারবো। কারা যারা এসেছিল, কোন দল থেকে এসেছিল, এটা তো বলতে পারবো না। কোন ছেলেরা এসেছিল? আপনার এখানের ছেলে না আমরা কলেজের ছেলে? কিছু কলেজ স্টুডেন্টও ছিল আর আউটসাইডারও ছিল, যেটা আমরা দেখেছি, যেহেতু আমাদের ইউটিউবে ক্যামেরা আছে, অডিও ভিডিও সব কিছুই রেকর্ডিং আছে, তো আমরা সবাই এখানে বসে দেখেছি। তো আউটসাইডারও ছিল, কিছু কলেজ স্টুডেন্টও ছিল, যারা পড়ছে, যাদের এখন এক্সাম চলছে, এরকম গ্রুপের স্টুডেন্টও ছিল যারা 6th সেমিস্টারে আছে। তো আমরা আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বাধারঘাট মণ্ডল যুব মোর্চার সভাপতি দেবব্রত ভাই এবং আমি, আমাদের এবার উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছেন ছাত্রছাত্রীরা এবং যারা আমাদের রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছেন অ্যাডমিশনের জন্য, তাদের মধ্যে অনেকের অ্যাডমিশন হয়েছে এবং অনেকের এখনো হওয়া বাকি রয়েছে। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার বার করা হয়েছে যে বাস্তবায়ন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু অ্যাডমিশন এখনো হয়নি। তো তারই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা ভর্তি হতে চাইছে, ওদের অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছেন যে অ্যাডমিশন হচ্ছে না কেন, এবং একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার বিষয়ে আজকে আমরা আমাদের রাম ঠাকুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন পাপড়ি দাস মহোদয়, ওনার সঙ্গে আমরা সূর্যনগর, বাধারঘাট এবং বর্দোয়ালি আমরা 3 বিধানসভা থেকে আমরা প্রতিনিধিত্ব করে আমরা এসেছি কথা বলতে, যাতে করে আমাদের যারা যে সকল ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে পারেনি ওদেরকে কীভাবে অ্যাডমিশন করানো যায় এবং পুরো আমাদের সরকারের গাইডলাইন্স মেনে কীভাবে অ্যাডমিশন করানো যায় তারই একটা সুব্যবস্থা যেন তৈরি করা হয়, তার জন্য আজকে আলোচনা করে দিচ্ছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সরকারি আমাদের জন্য সবার জন্য একটা আনন্দের দিন, এবং সেই উপলক্ষে আমি বলবো যে এখানে যারা উপস্থিত আছেন এই কলেজের সাথে যুক্ত, যারা আমার স্টেজে আছেন বা স্টেজে যারা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সামনেই দুটি মেডিকেল কলেজ এখানে প্রথম সৃষ্টি হয়েছিল,
এবং বলতে দ্বিধা নেই যে দুটো মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অনেকের অবদান কিন্তু অনস্বীকার্য, তাদেরকেও আজকে স্মরণ করা উচিত। এবং এই ফাউন্ডেশন ডে আমরা সাকসেসফুলি 20টা বছর যে আমরা পার হলাম এবং 21 বছরে যে আমরা পদার্পণ করলাম, যারা এই অবদানে যাদের কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদেরকে কিন্তু স্মরণ করার দিন। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি এখানে বলেছেন যে এই কলেজ এখন সারা ভারতবর্ষের মধ্যে, নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে তো আছেই, কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে এখন কিন্তু একটা বিশেষ একটা স্থান কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। আমরা চাই এই কলেজের এক্সট্রিম যা যা ফেসিলিটিস দরকার, বিশেষ করে স্টুডেন্টসদের জন্য, সেগুলো কোনো জায়গায় যেন খামতি না থাকে। এবং সরকারের তরফ থেকে আমরা নিশ্চয়ই যে জায়গায় খামতি থাকবে সেগুলো আমরা পূরণ করব। আগে তো মাত্র ত্রিপুরা রাজ্যের জন্য মাত্র প্রথম একদম আমরা যখন ছোটবেলা, যখন আমরা দাদারা ছিলেন, তাদের তৎকালীন সময় 3-4টে করে এমবিবিএসের সিট আসতো। পরবর্তী সময়ে 10টা, 12টা, 13টা এরকম। সেই জায়গায় আছে ত্রিপুরাতে প্রায় 400 এমবিবিএসের সিট। বিডিএসের সিট একটা আসতো। এখন এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করলাম, প্রথমে 50 সিটের আসন নিয়ে আমরা শুরু করি, সেই জায়গায় এখন 63 আসন হয়েছে। কালকে আমি টিএমসির মধ্যে গিয়েছিলাম একটা ত্রিপুরা মেডিকেল কলেজে, সেখানে একটা প্রোগ্রামে, তাদেরও 100 সিট সেখানে আসন ওখানে আছে। আরো 50টা সিট বাড়ানোর জন্য এনএমসির কাছে ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন। তো আমরা চেষ্টা করছি যাতে আরো 400 আছে, আরো 450টা সিট, আরো আসন সংখ্যা বাড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে আমার কাছে রিপোর্ট আছে, প্রায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে বর্তমানে প্রায় 150টি এমবিবিএস এর যে আসন এখানে রয়েছে। শুরুতে 100 সিট ছিল এখানে। 2019 সালের আরো 25টি সিট যারা উইকার সেকশন, তাদেরকে যে এনএমসি থেকে যখন দেওয়া হয় বা এমসিএ থেকে, তখন সেখানে 125টি হয়। পরবর্তী সময়ে 2024-25-এ সেখানে আরো 25টি আসন যখন অনুমোদন দেওয়া হয়, তাতে করে 150টি হয়। আমার কাছে, আমার যদ্দূর মনে পড়ে, আমাকে সেক্রেটারি মহোদয় বলেছিলেন যে আরো সিট ওনারা অ্যালট করেছেন, কিন্তু আমাদের যেহেতু অ্যাকোমোডেশন আরো বাড়াতে হবে, তখন আমরা বললাম যে আমাদের যেসব ইনফ্রাস্ট্রাকচার যেখানে পরিবর্তন দরকার সেটা আমরা করব, তাহলে আরো বেশি আসন সংখ্যা এখানে বাড়বে। এখানে আমার সত্যি আজকে যে ডাটা আমার কাছে আছে, আমি পড়ছিলাম, সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে 2025-26-এ যে 150টি যে আসনের অনুমোদন এনএমসি দিয়েছে, তার মধ্যে 118টি আসন আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য, এবং 22টি অর্থাৎ 15% যারা কেন্দ্রীয় সরকারের যারা নমিনি আছেন তাদের জন্য, এবং বাকি যে 10টি নর্থ ইস্টার্ন রিজিয়নের, যেমন মিজোরাম 2টো, মেঘালয় 3টে, অরুণাচল 2টো, নাগাল্যান্ডের 3টে, তো সেখানের জন্য তাদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। বর্তমানে আমাদের এই এজেন্সির মধ্যে এমবিবিএসে মোট 525 জন পড়াশোনা করছে, বিভিন্ন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব মিলিয়ে। এখন পর্যন্ত এই কলেজ থেকে প্রথম এই কলেজের ফার্স্ট ব্যাচ যেটা বের হয় 2005-এ শুরু হয়েছিল। 2000 আমি মহারাজজির সাথে আমি কথা বলছিলাম যে একই সাথে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ দুটো কিন্তু একসাথেই শুরু হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে এমসিআই সেটাকে অ্যাপ্রুভেল দেয়নি। তো 2005 এখানে শুরু হয়েছে, অর্থাৎ 2010-এ এখানে প্রথম এমবিবিএস এর যে ফার্স্ট ব্যাচ সেটা বের হয়। তো এই কলেজ থেকে এখন পর্যন্ত এমবিবিএস পাস করেছে প্রায় 1484 জন।
এবং এর মধ্যে যারা বাইরের থেকে আছে নমিনিও আছে, দেখা গেছে 1270 জন এমবিবিএস আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা। আমাদের জন্য ডাক্তারদের খুব সমস্যা, বিভিন্ন জায়গায় পিএসসি হোক এবং অন্যান্য যে আমাদের রুরাল যে হসপিটালগুলো আছে, রুরাল হসপিটাল, সেখানে আমাদের একটা খামতি ছিল ডাক্তারদের। এত বড় একটা সংখ্যা যখন বেরিয়েছে আমাদের এখান থেকে, তাদের বিভিন্ন গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে এই কলেজ থেকে এবং ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে যারা বেরিয়েছে সেই সব জায়গায় আমাদের সেখানে ওনাদের দেওয়ার সুবাদে স্বাস্থ্য পরিষেবার মধ্যে কিন্তু একটা বিরাট একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। আগে তো আমরা দেখতাম বিভিন্ন জায়গায় ম্যালেরিয়া, ডায়রিয়া এবং বিভিন্ন যেসব এপিডেমিক শুরু হতো সেইগুলো কিন্তু অনেকাংশে এখন কম হয়ে গেছে। পোস্ট গ্রাজুয়েশনের কথা যদি আমরা বলি, 2011 সালে এই কলেজ এখানে শুরু হয়েছে। টিএমসির মধ্যেও পোস্ট গ্রাজুয়েশন আছে। তো প্রথমে 10টি বিভাগে হয়েছিল, এখন 20টি বিভাগে পিজিও এখানে স্টার্ট হয়েছে। আমি আশা করি যে আগামী দিন এখানে সুপার স্পেশালিটি বা কেন শুরু হবে না, তো সেটাও আমরা চিন্তা ভাবনা আছে। আমি প্রায়শ কথা বলি, যারা আমাদের ডাক্তার, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে ওনাদের সাথে কথা বলি, প্লাস আমাদের যারা সেক্রেটারি লেভেলের তাদের সাথে আমি কথা বলি। পিজি কোর্সের এখন বর্তমানে প্রায় 89 আসন এখানে আছে এবং 50-50, অর্থাৎ ত্রিপুরার জন্য 50 এবং যারা নমিনি, সেন্ট্রাল গভর্নমেন্টের নমিনি, তাদের জন্য 50। এখন পর্যন্ত প্রায় 234 জন ছাত্রছাত্রী এমডি এবং এমএস কোর্সে এখানে পড়াশোনা করতেন, কিন্তু 9 বছরে প্রায় 391 জনের মতো পোস্ট গ্রাজুয়েট কোর্স এখান থেকে তারা সম্পন্ন করে বেরিয়ে এসছেন। সেইগুলো তো আগে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এখানেও মেডিকেল কলেজ হবে, পিজি কোর্স হবে। আগামী দিন আমি যেটা বললাম যে সুপার স্পেশালিটিও এখানে কোর্স শুরু হবে, তাতে করে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। আমি প্রায়শ মাঝে মাঝে আমি এই কলেজ হসপিটালে আমরা আসি, জিবি হসপিটালে, অনেক সময় সাংবাদিকরাও প্রায়শ বলে জিবি হাসপাতালের এই সমস্যা এই সমস্যা। তো সেখানে এসে আমি কিন্তু দেখার পর বললাম সব কিছু থাকা সত্ত্বেও কেন আমাদের এইসব কথা আমাদের শুনতে হবে। এইমসের যিনি ডাইরেক্টর ডক্টর শ্রীনিবাস, বিখ্যাত পেডিয়াট্রিক সার্জন, ওনার সাথে আমি কয়েকটা প্রদেশের মধ্যে আমি ডায়াসে আমার সাথে উনি ছিলেন এবং আমি দেখলাম যে উনি যে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে ওনার অসাধারণ দক্ষতা এবং উনি এ বিষয়ে অনেক পড়াশোনা করেছেন। তো আমি ওনাকে ইনভাইট করলাম যে আপনি ত্রিপুরাতে আসুন, আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সব কিছু আছে, আপনি এসে দেখুন। তখন উনি ওনার টিম এখানে এসেছিলেন, আমরা ওনাদের সাথে কথা বলেছি, প্রায় অনেক দিন এখানে ছিলেন, 2-3 দিন খুব সম্ভব এখানে ছিলেন এবং ওনাদের সাথে কথা বলার পর ওনারা ফিরে গেছেন। সেখান থেকে ওনারা রিপোর্ট আমাদের পাঠিয়েছেন যে হসপিটাল ম্যানেজমেন্টের উপরেও যদি একটা কোর্স যেটা এইমসের মধ্যে আছে এখানে শুরু করার জন্য ওনারা বলেছেন এবং সেটা এনএমসিও সেটাকে মান্যতা দেয়। তো সেইভাবে আমরাও চেষ্টা করছি। আমাদের ত্রিপুরারই একজন স্টুডেন্ট সেখানে ওনার আন্ডারে কাজ করছে এইমসে, তো ওকে সামনে রেখে আমরা বলছি যে আগামী দিন ওখানে আসবে। ডাক্তাররা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যখন আসে অনেক সময় আমরা ভাবি যে আমরা যেটা করছি ঠিক, কিন্তু সব কিছুরই কিন্তু একটা মানে দক্ষতার যে উন্নয়ন সেটা কিন্তু সব জায়গার মধ্যেই তার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে থাকে। তো হসপিটাল ম্যানেজমেন্টের জন্য যদি আপনারা শুনলেন এতক্ষণ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রাপ্তি এবং আগামী দিনের কি পরিকল্পনা ইত্যাদি নিয়ে কথা বলছেন। রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরো যাতে সুন্দর হতে পারে তার স্বপ্ন দেখালেন। ঠিক উল্টো দিকেই আমাদের রাজ্যের এই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কলেজ, রাম ঠাকুর কলেজ, তার অধ্যক্ষা স্পষ্টভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন বর্তমান ছাত্রছাত্রীরা তারা
কি কাণ্ডটা না ঘটালেন। আমাদের আজকের এই আলোচনা দুটো দিককে আলাদা করে দেখতে চায়, যেমন ঠিক একইভাবে পাশাপাশি রেখেও বিচার করতে চায়। আমরা তবে কোন পথে এগোচ্ছি? একদিকে প্রাপ্তির এই অসামান্য বিষয়গুলোকে শুনছি, অন্যদিকে অধ্যক্ষা বলছেন আমার ছাত্রছাত্রীরাই এমনটা করেছে। কি করেছে না, অধ্যক্ষার দরজায় তারা লাফালাফি পর্যন্ত করেছে। আজকের জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবেন, কথা বলেন, চিন্তা করেন, আপনাদের সকলকে আমরা বিনীতভাবে বলতে চাইছি যে এই বিষয়গুলো থেকে উত্তরণের পথ কি। আমরা মিলেমিশে যদি না ভাবি, একসঙ্গে যদি এগুলো নিয়ে আলোচনা না করি, রাজনীতির তুচ্ছ ব্যাকরণ ভুলে আমরা যদি সবাই মিলে এই প্রজন্মকে তাদের শির দাঁড়া সোজা করে দাঁড়ানোর কথা না বলি, আগামী দিনে আরো ভঙ্গুর হবে আমাদের ব্যবস্থা। তখন আমি, আপনি, আমরা কাকে দায়ী করব? এই যে ছেলেমেয়েরা, তাদের মা বাবারা কি শিখিয়ে দিয়েছেন যে তুমি তোমার কলেজে গিয়ে প্রিন্সিপালের দরজায় লাথি মারবে? শেখাননি। তাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ফেয়ারওয়েলের দিনে কি বলেছেন তুমি যখন কলেজে যাবে তখন রাজনীতির নামে বা দম্ভের নামে, ক্ষমতার নামে তুমি তোমার অধ্যক্ষ বা অধ্যক্ষার দরজায় লাথি মারবে? বলেননি। তাহলে এগুলো তারা নিজেরাই করছে। অর্থাৎ চারপাশ কোথায়, কিভাবে, কখন আমাকে নিয়ন্ত্রণ করছে আমি বলতেও পারছি না। হয়তোবা ওই ছাত্র বা ছাত্রী আজ অনুতপ্ত, রাতের আঁধারে তাকে ডেকে কোথাও জিজ্ঞাসা করা হলে হয়তোবা বলবে যে আমি ভুল করেছি, কিন্তু আবার আগামীকাল সকালে প্রকাশ্যে বললে হয়তোবা বলবে না না, যা করেছি ঠিকই করেছিলাম, এটা আমাদের প্রতিবাদ ছিল। কোথায়, কখন, কিভাবে প্রতিবাদ জাহির করতে হয় তারও তো একটা ভাষা জানা থাকা দরকার। দেখুন, হচ্ছে এখন যে ভর্তিটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি অনলাইন প্রসেস দিয়ে ভর্তিটা হচ্ছে সমাজ পোর্টাল দিয়ে। তো পোর্টাল আমাদের এই নিয়ে 3বার অলরেডি খোলা হয়েছে। মানে যারাই যখন ভর্তি হচ্ছে না বলা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করো, সেটা আমরা বলছি না, এটা বলছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। আমরা যেহেতু ডিপার্টমেন্টের আন্ডারে, তো সেই নোটিফিকেশনগুলো আমরা আমাদের ওয়েবসাইটেও দিয়ে দিই যখনই বলা হচ্ছে, এবং আমাদের গেটের সামনে আপনারা দেখবেন 3 ভাষা দেওয়া আছে। লাস্ট যেটা 16 থেকে 21 বিষয়টা দেওয়া আছে, যেটা বাংলা, কব্বর, ইংরাজি 3টে ভাষা। বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। কি আছে? নমস্কার। এখন ওদের বলুন। আপনার প্রোগ্রাম দেখি ভালো লাগে দেখে, কিন্তু ব্যাপারটা হলো কি, যে রাম ঠাকুর কলেজে যে ব্যাপারটা হয়েছে ওটা তো অ্যাকচুয়ালি বিভাগে বলে আমি গার্জিয়ান থাকে না, গার্জিয়ান যদি না থাকে তাহলে তো এরকম হবে। এটা ম্যাডামের দাবি করলো, ওই কলেজের স্টুডেন্ট আমি ছিলাম এক সময়, ওখানে কলেজ ছিলাম এক সময় আগে। ম্যাডাম যেটা বললো হুমকি টুমকি দিয়ে লাঠি লাঠি মেরে, তবে এটা তো মেনে নেওয়া যায় না। এইভাবে এটা তো অ্যাকচুয়ালি গার্জিয়ান না থাকলে যা হয়। অনেক ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করলেন, বিষয়টি নিয়ে কথা বলেছেন, নিজের মতামত ব্যক্ত করেছেন। আমার আজকের এই আলোচনা এটাও জানতে ইচ্ছে করছে, আমি তো আর তাদের সঙ্গে কথা বলতে পারবো না ওই ছাত্রছাত্রীদের সঙ্গে, কিন্তু জানতে ইচ্ছে করছে যে তাদের মা বাবারা কি এতক্ষণে জেনে গেছেন? তারা কি ব্যবস্থা নিলেন? তারা কি বললেন তাদের ছেলে মেয়েদের? এটা গুরুত্বপূর্ণ। নাকি তারা এটাই বলেছেন কেউ কেউ যে যা করেছিস ভালোই করেছিস, প্রতিবাদ তো করতেই হবে? নাকি ঠিক উল্টোটা, তারা বলেছেন অন্যায় হয়েছে, ভারী অন্যায় হয়েছে, আগামীকাল গিয়ে পাঁচিয়ে তুমি তোমার শিক্ষক শিক্ষিকাদের কাছে ক্ষমা চাইবে? কোনটা? আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা যদি মনস্তাত্ত্বিক জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে অনেকগুলো উপকরণ বা করণ পাওয়া যাবে। আমরা যদি নিজেদেরকে জিজ্ঞাসা করি এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থায় দাঁড়িয়ে, আজকের এই তারিখে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছেলে মেয়েদের সম্পর্ক কি বা কেমন? আপনারা যারা বয়সে বড়, অনেক প্রজন্ম বড় হয়তো, বা আপনারা যারা 70 বছর, যারা 60, 65 কিংবা আরেকটু কম বা বেশি, আপনারা একবার ভেবে দেখুন তো আপনাদের সময়কালে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা তাদেরকে ঘরে বন্ধ করে তাদের দরজায় লাথি মারা, এই সংস্কৃতি কি ছিল? আমার অভিমান থাকতে পারে, আমার রাগ থাকতে পারে, আমি শব্দ দিয়ে
আমি আমার ভাষা নিয়ন্ত্রণ করে রাগ দেখাতেই পারি শিক্ষক শিক্ষিকার সামনে, না হয় একটু রেগে দু তিন কথা বলেই দিলাম, তবে অসাংবিধানিক কোনো শব্দ নয়, আমার আচরণে এমন কোনো কিছু নয় যেটা সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার ব্যাকরণকে বারবার তছনছ করে দেয়। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদের সকলকে বিনীতভাবে জিজ্ঞাসা করতে চাইছি, এগুলো পাল্টাবে কবে, কারা পাল্টাবে? ওই ছাত্রছাত্রীদেরকে বোঝাবে কে বা কারা? আমি, আপনি, আমরা যদি দায়িত্ব না নিই, আমাদের ঘরের ছেলে মেয়েদের আমরা যদি না বোঝাই, প্রতিটি স্কুলে স্কুলে ছেলে মেয়েদেরকে যদি সঠিকভাবে এই বিষয়গুলো সম্পর্কে এখন থেকেই না ওয়াকিবহাল করা হয়, তাহলে আগামী দিনে এই বিপদগুলো, এই অশুভ দিকগুলো আরো কি বাড়বে না? দেখুন, যে ডেপুটেশন সেটা হচ্ছে কি ওরা কিছু নাম দিয়েছিল সেগুলো কেন ভর্তি হয়নি, এটা কথা। এবং যারা লোকাল এখানে ওরা অনেকে ভর্তি হতে পারেনি। তো যেটা ডেপুটেশন আমাদের কাছে এসেছিল সেটা আমরা অলরেডি হায়ার এডুকেশনকে দিয়েছিলাম, বলেছিলাম কনসিডার করার জন্য। হয়তো হায়ার এডুকেশন একটা কনসিডার করবে, কিন্তু যেহেতু অনলাইন প্রসিডিওর চলছে এখনো, তো সে কারণে হায়ার এডুকেশন এক্ষুনি ধরেনি। অনলাইন প্রসিডিওরটা যখন অনলাইনে চলবে, কিন্তু যখন মানে পুরোপুরি কমপ্লিট হয়ে হয়তো বা সেই লিস্টটাতে ধরার কথা ছিল, সেটা হচ্ছে মেইন। তো ওদের মেইন কথা হচ্ছে এই ডেপুটেশন দিতে এসে আপনারা হয়তো দেখেছেন আপনার আমাদের দরজাতে লাঠি এইসব দিয়ে, মানে যাই হোক পরে দিয়ে একটা টিম এসছে, এসে আপনারা দেখলেন যে ওরা আমাদের সঙ্গে কথা বলেছে, ওরা রিকোয়েস্ট করেছে যে ম্যাডাম গত বছর এরকম অ্যাডমিশন হয়েছিল, এই বছর কেন হচ্ছে না। তো এই বছর যে হবে না সেটা তো আমরা বলছি না, সেটা পুরোপুরি হায়ার এডুকেশনের আন্ডারে আছে। আমরা হায়ার এডুকেশনের আন্ডারে হায়ার এডুকেশন যখন আমাদের অর্ডার দেবে সেইভাবে করবো। আগে যেটা ভর্তির প্রসিডিওর ছিল সেটাও অনলাইনে ছিল, কিন্তু সেটা একবার স্টুডেন্টরা একবার হয়তো ফিল আপ করতো, তারপরে সেটা স্পটের মাধ্যমে চলছে। কিন্তু এখন প্রসিডিওরটা হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে। আর আপনাদের কাছে হয়তো খবর আছে যে আমাদের কলেজে একটা প্রবলেম অ্যারাইজ করেছিল অ্যাডমিশনের সময়, যে কারণে একজন টিচারকে সাসপেন্ডও করা হয়েছে। তো সেই সংক্রান্ত নিয়ে যেহেতু ব্যাপারটা চলছে, তার জন্য হয়তো বা হায়ার এডুকেশনও কিছু ওয়েট করছে যে ব্যাপারটা মিনিমাইজ হোক, কিছু হোক, এবং অ্যাডমিশন প্রসিডিওরটা মিনিমাইজ হোক। তারপরে যারা চান্স পাবে, যেমন গভর্নমেন্টের কথা হচ্ছে এরকম একটা পর্যন্ত থাকবে না যারা 12 পাস করেছে যে অ্যাডমিশন পাবে না, হয়তো পছন্দের কলেজ পাবে না, পছন্দের সাবজেক্ট পাবে না, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিটেড হবে সেই অ্যাসিউরেন্স গভর্নমেন্ট থেকে আসে। তো সে হয়তো গার্জিয়ানরাও অধৈর্য হয়ে গেছে যে ক্লাস শুরু হয়ে গেছে, অ্যাডমিশন আমার ছেলে মেয়েদের হচ্ছে না। তো এটা একটা কারণ। আর কিছু তো ছাত্র সংগঠন কে এসছে আমরা বলবো না, কারণ কিছু আমরা দেখেছি প্রেজেন্ট স্টুডেন্টও আছে যারা এখানে ডেপুটেশন দিয়েছে, যারা এখন জানেন কলেজে পড়ছে। এরকম কলেজে ডেপুটেশন না, এটাকে আমি ডেপুটেশন বলবো না, ডেপুটেশন পরে এসে লিডার্সরা এসে আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা, আমি বলবো আমরা সব টিচার্সরা থেকে আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাঠি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে। দরজা যতক্ষণ লাঠি দেয়নি, যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি, কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, আমরা ইনসিকিউর ফিল করেছি, তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি। তো এখন আমাদের সঙ্গে কথা বলে গেছে ওনারা, হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে, আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে। আগেও আমরা বলে এসেছি, এখনো বলে এসেছি, ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে, তা আমরা সেখানে যাতে দেবে আমরা ভর্তি করতে পারি। তবে আমরা সেটা করবো। এরকম ডেপুটেশন যেটা বিদ্যা ইয়াতে আছে এরকম ব্যবহার করা বা কিভাবে দেখছে না? অবশ্যই নিন্দনীয়। এবং আমার সব টিচাররা খুব মানে সিরিয়াস ছিলেন, ভীষণ ভয় পেয়েছেন। আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে, যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসছেন, যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে, ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে যাই হোক ওনারা আসার পরে দরজাটা, আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল, ওনারা দরজাটা খুলেছে, তারপরে ম্যাডামকে আমরা বলেছি দেবো। তো সবাই একটু ভয়ই পেয়েছে, কিন্তু যারা লিডার্স আসলো, সোকাল রিপ্রেজেন্টেটিভ যারা আসলো, ওনারা আমাদেরকে বলেছে যে ম্যাডাম ভয়ের কোনো কিছু নেই, এরকম ডেপুটেশন যদি অ্যাডমিশন না হয় তাহলে হয়তো এরকম আরো বিএড করে ডেপুটেশন হয়, এরকম বলে গেছে। তো আমরাও রিকোয়েস্ট করবো, সবাই জানি ওনারাও প্রেসারাইজ, যারা এসছেন ওনারাও প্রেসারাইজ যে অ্যাডমিশন হচ্ছে না কেন, ওনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাডমিশন হচ্ছে না, সবাই পড়তে চাইছে কলেজে, অ্যাডমিশন কেন হচ্ছে না, ওনারাও প্রেসারাইজ, তার জন্য ওনারা আমাদেরকে এসে ডেপুটেশন দিয়ে দেয়। না, এখন পোর্টাল কালকে বন্ধ হয়ে গেছে, পোর্টাল কালকে বন্ধ হয়েছে অ্যাডমিশনের জন্য। মানে অ্যাডমিশন যারা যারা লিস্টেড ছিল, মেরিট লিস্টে ছিল,
সেই লিস্টটা চলছিল, সেটা কালকে বন্ধ হয়েছে। তো এখন বছর বছরের জন্য হয়তোবা আবার লিস্টটা খুলবে। তো কবে খুলবে এটা হায়ার এডুকেশনের ওয়েবসাইটে গেলে বোঝা যাবে, অথবা আমরা কথা বলবো ওনাদের সাথে, তখন আমরা বুঝতে পারবো। কারা যারা এসেছিল, কোন দল থেকে এসেছিল, এটা তো বলতে পারবো না। কোন ছেলেরা এসেছিল? আপনার এখানের ছেলে না আপনার কলেজের ছেলে? কিছু কলেজ স্টুডেন্টও ছিল আর আউটসাইডারও ছিল, যেটা আমরা দেখেছি। যেহেতু আমাদের ইউটিউবে ক্যামেরা আছে, অডিও ভিডিও সবকিছুই রেকর্ডিং আছে, তো আমরা সবাই এখানে বসে দেখেছি। তো আউটসাইডারও ছিল, কিছু কলেজ স্টুডেন্টও ছিল, যারা পড়ছে যাদের এখন এক্সাম চলছে, এরকম গ্রুপের স্টুডেন্টও ছিল যারা 6th সেমিস্টারে আছে। তো আমরা আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বাধারঘাট মণ্ডল যুব মোর্চার সভাপতি দেবব্রত ভাই এবং আমি, আমাদের এবার উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছেন ছাত্রছাত্রীরা এবং যারা আমাদের রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছেন এডমিশনের জন্য, তাদের মধ্যে অনেকের এডমিশন হয়েছে এবং অনেকের মানে এখনও হওয়া বাকি রয়েছে। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার বার করা হয়েছে যে বাস্তবায়ন পোর্টালের মাধ্যমে এডমিশন হবে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু এডমিশন এখনও হয়নি। তো তারই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা ভর্তি হতে চাইছে, ওদের অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছেন যে এডমিশন হচ্ছে না কেন, এবং একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার বিষয়ে আজকে আমরা আমাদের রাম ঠাকুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন পাপড়ি দাস মহোদয়, ওনার সঙ্গে আমরা সূর্যনগর, বাধারঘাট এবং বর্দোয়ালি আমরা 3 বিধানসভা থেকে আমরা প্রতিনিধিত্ব করে আমরা এসেছি কথা বলতে, যাতে করে আমাদের যারা যারা যে সকল ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে পারেনি ওদেরকে কীভাবে এডমিশন করানো যায়। এবং আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা সবাই মিলে একেবারে মন থেকে ভাববেন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং তার আগে অবশ্যই বিদ্যালয় আমাদের প্রত্যেকের ছেলেমেয়েদের ভিত গড়ার অন্যতম সেরা 3টি জায়গা। এখানে কোনো অভব্য আচরণ, শিক্ষক শিক্ষিকাদের অপমান করা হয় এমন কোনো শব্দ ব্যবহার কোনোভাবেই আমাদের দেশের চিরন্তন সংস্কৃতিকে তুলে ধরে না। আসুন আমরা সবাই মিলে আমাদের ছেলে মেয়েদেরকে বোঝাই, বারবার করে বোঝাই, তাদের ব্যবহার, তাদের চিন্তন, তাদের মনন এবং তাদের বেঁচে থাকার প্রতিটি পরতে যাতে শিক্ষক শিক্ষিকাদের জন্য শ্রদ্ধা বোধটুকু থাকে। তাহলে ঠিক কোনো একদিন আমাদের চারপাশ সুন্দর হবে, যেমন সুন্দর আমি আপনি আমরা সবাই স্বপ্ন দেখি। যেতে যেতে এই দুটো বিষয় আপনাদেরকে আরেকবার দেখাবো। একদিকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কথাগুলো, অন্যদিকে এক অধ্যক্ষা তার রাগ, অভিমান, দুঃখের শব্দ উচ্চারণগুলো। ভালো থাকবেন সবাই। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। শুভরাত্রি। হচ্ছে এখন যে ভর্তিটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি অনলাইন প্রসেস দিয়ে ভর্তিটা হচ্ছে সমাজ পোর্টাল দিয়ে। তো পোর্টাল আমাদের এই নিয়ে 3 বার অলরেডি খোলা হয়েছে, মানে যারাই যখন ভর্তি হচ্ছে না বলা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করো। সেটা আমরা বলছি না, এটা বলছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। আমরা যেহেতু ডিপার্টমেন্টের আন্ডারে, তো সেই নোটিফিকেশনগুলো আমরা আমাদের ওয়েবসাইটেও দিয়ে দিই যখনই বলা হচ্ছে। এবং আমাদের গেটের সামনে আপনারা দেখবেন 3 ভাষা দেওয়া আছে। লাস্ট যেটা 16 থেকে 21 যে অ্যাডমিশনটা দেওয়া আছে, যেটা বাংলা, কব্বরক, ইংরাজি 3টে ভাষায় আমরা দিয়ে রেখেছি অ্যাডমিশন প্রসিডিউরে। এখন ওদের যে ডেপুটেশন সেটা হচ্ছে কি, ওরা কিছু নাম দিয়েছিল সেগুলো কেন ভর্তি হয়নি এটা কথা। এবং যারা লোকাল এখানে ওরা অনেকেই ভর্তি হতে পারেনি। তো যেটা ডেপুটেশন আমাদের কাছে এসেছিল সেটা আমরা অলরেডি হায়ার এডুকেশনকে দিয়েছিলাম, বলেছিলাম কনসিডার করার জন্য। হয়তো হায়ার এডুকেশন একটা কনসিডার করবে, কিন্তু যেহেতু অনলাইন প্রসিডিওর চলছে এখনো, তো সে কারণে হায়ার এডুকেশন এক্ষুনি ধরেনি। অনলাইন প্রসিডিওরটা যখন অনলাইনে চলবে, কিন্তু যখন মানে পুরোপুরি কমপ্লিট হয়ে হয়তো বা সেই লিস্টটাতে ধরার কথা ছিল, সেটা হচ্ছে মেইন। তো ওদের মেইন কথা হচ্ছে এই ডেপুটেশন দিতে এসে আপনারা হয়তো দেখেছেন আপনার আমাদের দরজাতে লাঠি এইসব দিয়ে, মানে যাই হোক পরে দিয়ে একটা টিম এসছে, এসে আপনারা দেখলেন যে ওরা আমাদের সঙ্গে কথা বলেছে। ওরা রিকোয়েস্ট করেছে যে ম্যাডাম গত বছর এরকম অ্যাডমিশন হয়েছিল, এই বছর কেন হচ্ছে না। তো এই বছর যে হবে না সেটা তো আমরা বলছি না, সেটা পুরোপুরি হায়ার এডুকেশনের আন্ডারে আছে। আমরা হায়ার এডুকেশনের আন্ডারে হায়ার এডুকেশন যখন আমাদের অর্ডার দেবে সেইভাবে করবো। আগে যেটা ভর্তির প্রসিডিওর ছিল সেটাও অনলাইনে ছিল, কিন্তু সেটা একবার স্টুডেন্টরা একবার হয়তো ফিল আপ করতো, তারপরে সেটা স্পটের মাধ্যমে চলছে। কিন্তু এখন প্রসিডিওরটা হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে। আর আপনাদের কাছে হয়তো খবর আছে
যে আমাদের কলেজে একটা প্রবলেম অ্যারাইজ করেছিল অ্যাডমিশনের সময়, যে কারণে একজন টিচারকে সাসপেন্ড করা হয়েছে। তো সেই সংক্রান্ত নিয়ে যেহেতু ব্যাপারটা চলছে, তার জন্য হয়তোবা হায়ার এডুকেশনও একটু ওয়েট করছে যে ব্যাপারটা মিনিমাইজ হোক, কিছু হোক, এবং অ্যাডমিশন প্রসিডিওরটা মিনিমাইজ হোক। তারপরে যারা চান্স পাবে, যখন গভর্নমেন্টের কথা হচ্ছে, এরকম একটা পর্যন্ত থাকবে না যারা 12 পাস করেছে যে অ্যাডমিশন পাবে না। হয়তো পছন্দের কলেজ পাবে না, পছন্দের সাবজেক্ট পাবে না, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিটেড হবে, সেই অ্যাসিউরেন্স গভর্নমেন্ট থেকে আসে। তো সে হয়তো গার্জিয়ানরাও অধৈর্য হয়ে গেছে যে ক্লাস শুরু হয়ে গেছে, অ্যাডমিশন আমার ছেলে মেয়েদের হচ্ছে না। তো এটা একটা কারণ। আর কিছু তো ছাত্র সংগঠন কে এসছে আমরা বলবো না, কারণ কিছু আমরা দেখেছি প্রেজেন্ট স্টুডেন্টও আছে যারা এখানে ডেপুটেশন দিয়েছে, যারা এখন জানেন কলেজে পড়ছে। এরকম কলেজে ডেপুটেশন না, এটাকে আমি ডেপুটেশন বলবো না, ডেপুটেশন পরে এসে লিডার্সরা এসে আমাদেরকে দিয়ে গেছে। কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা, আমি বলবো আমরা সব টিচার্সরা থেকে আমরা একটু ভয় পেয়েছি যে এইভাবে দরজায় লাঠি দিয়ে আমাদের পুলিশ ডাকতে পারছে। দরজা যতক্ষণ লাঠি দেয়নি, যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি, কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, আমরা ইনসিকিউর ফিল করেছি, তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি। তো এখন আমাদের সঙ্গে কথা বলে গেছে ওনারা, হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে, আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে। আগেও আমরা বলে এসেছি, এখনো বলে এসেছি, ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে, তা আমরা সেখানে যাতে দেবে আমরা ভর্তি করতে পারি। আর আমরা সেটা করি। এরকম ডেপুটেশন দিতে বিদ্যা ইয়াতে আছে এরকম ব্যবহার করা বা কিভাবে দেখছে না? অবশ্যই নিন্দনীয়, এবং আমার সব টিচাররা খুব স্কেয়ার ছিলেন, ভীষণ ভয় পেয়েছেন। আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে, যখন এইভাবে ওনারা আমার জন্য রুমে এসছেন, যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে, ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে যাই হোক, ওনারা আসার পরে দরজাটা, আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল, ওনারা দরজাটা খুলেছে, তারপরে ম্যাডামকে আমরা বলেছি যে। তো সবাই একটু ভয় পেয়েছে, কিন্তু যারা লিডার্স আসলো, সোকাল রিপ্রেজেন্টেটিভ যারা আসলো, ওনারা আমাদেরকে বলেছে যে ম্যাডাম ভয়ের কোনো কিছু নেই, এরকম ডেপুটেশন যদি অ্যাডমিশন না হয় তাহলে হয়তো এরকম আরো বিএড করে ডেপুটেশন হয়, এরকম বলে বলে গেছে। তো আমরাও রিকোয়েস্ট করবো, সবাই জানি, ওনারাও প্রেসারাইজ, যারা এসছেন ওনারাও প্রেসারাইজ যে অ্যাডমিশন হচ্ছে না কেন, ওনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাডমিশন হচ্ছে না, সবাই পড়তে চাইছে কলেজে, অ্যাডমিশন কেন হচ্ছে না, ওনারাও প্রেসারাইজ, তার জন্য ওনারা আমাদেরকে এসে ডেপুটেশন দিয়ে দেয়। না, এখন পোর্টাল কালকে বন্ধ হয়ে গেছে, পোর্টাল কালকে বন্ধ হয়েছে অ্যাডমিশনের জন্য। মানে অ্যাডমিশন যারা যারা লিস্টেড ছিল, মেরিট লিস্টে ছিল, সেই লিস্টটা চলছিল, সেটা কালকে বন্ধ হয়েছে। তো এখন বছর বছরের জন্য হয়তোবা আবার লিস্টটা খুলবে। তো কবে খুলবে এটা হায়ার এডুকেশনের ওয়েবসাইটে গেলে বোঝা যাবে, অথবা আমরা কথা বলবো ওনাদের সাথে, তখন আমরা বুঝতে পারবো। তারা যারা এসেছিল কোন দল থেকে এসেছিল, এটা তো বলতে পারবো না। কোন ছেলেরা এসেছিল? আপনার এখানের ছেলে না আপনার কলেজের ছেলে? কিছু কলেজ স্টুডেন্টও ছিল আর আউটসাইডারও ছিল, যেটা আমরা দেখেছি, যেহেতু আমাদের ইউটিউবে ক্যামেরা আছে, অডিও ভিডিও সবকিছুই রেকর্ডিং আছে, তো আমরা সবাই এখানে বসে দেখেছি। তো আউটসাইডারও ছিল, কিছু কলেজ স্টুডেন্টও ছিল, যারা পড়তে যাদের এখন এক্সাম চলছে, এরকম গ্রুপের স্টুডেন্টও ছিল যারা। আমরা তার জবাব কিন্তু আমরা দিতে পারবো। এবং ওনারা এখানে আমাদের যে কথাগুলো আমাদের বলেছেন, আমি এর মধ্যে ওনাদের সাথে মৌ করতে যাচ্ছি দিল্লিতে, এর মধ্যে যখন যাব সেক্রেটারি মহোদয়ের সাথে কথা হয়েছে, সেখানে গিয়ে আমাদের যে সিনিয়র রেসিডেন্টরা আছে বা অন্যান্য যারা হসপিটালের সাথে যুক্ত, তাদেরকে ওখানে ট্রেনিং দেওয়া হবে, এবং সেই ট্রেনিংয়ের পরে এখানে আসবে, আসার পরে কীভাবে হসপিটাল বা কলেজকে কীভাবে ম্যানেজ করতে হবে তার বিষয়ে ওনারা ট্রেনিং দেবেন। প্রায়শ আমি এখানে দেখি যে আসন সংখ্যা, মানে শয্যা সংখ্যা খুব কম। তারপর আমি যখন আধিকারিকদের ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, ডাবল হয়ে গেল এর মধ্যে, 727 এখানে সংখ্যা ছিল আসন সংখ্যা, সেই জায়গায় এখন 1413 করা হয়েছে। আরও 100টা আসন যাতে শয্যা রোগীদের জন্য করা হয় তার জন্য চেষ্টা চলছে। আমাকে আপনাদের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট উনি আমাকে বলেছেন যে তারও ব্যবস্থা ওনারা করছেন। আমরা আগামী দিনে, আপনারা সবাই জানেন যে কিডনি ট্রান্সপ্লান্ট এখানে রেনাল যে ট্রিটমেন্টের জন্য বহু পেশেন্ট আমাদের কাছে আসতো, বাইরে নিজেদের ফ্যামিলির জায়গা জমি বন্ধক দিয়ে সোনাদানা বিক্রি করে বাইরে যেতে হতো। প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা একটা পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্টের করতে হয়। আমরা এখানে শুরু করলাম সিজা হসপিটালের যারা ওনাদের সাথে কথা বলার পরে এখানে এখন পর্যন্ত 3টে আমরা কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করলাম। আমাদের মনোবল কিন্তু আরেকটু বাড়লো
যে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা সাকসেসফুলি যেহেতু করতে পারছি, তো লিভার ট্রান্সপ্লান্ট কেন করবো না? মোহন ফাউন্ডেশনের সাথে কথা বললাম, ওনাদেরকে আমরা ডাকলাম, ওনাদের সাথে আমাদের মোহ হয়েছে, এবং আগামী দিন লিভার ট্রান্সপ্লান্ট, ইভেন হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং এই যে এইমসের সাথে এই বিষয়ে কথা হয়েছে, আপনারা এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে হিউম্যান টাচ যদি না থাকে কোনো সরকারের, তাহলে কিন্তু মানুষের জন্য কিছু করা সম্ভব নয়। কিছুদিন আগে আমরা এখানে RKS রোগী কল্যাণ সমিতি এবং AGMC এবং রোটারি ক্লাব, ওদের সাথে আমরা যুক্ত হয়ে একটা, যারা হসপিটালে রোগীদের নিয়ে আসেন তাদের যে মানে পেশেন্ট পার্টি, তাদের জন্য 10 টাকার বিনিময়ে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা আমরা করেছি। আমি নিজে এসেছিলাম, সেখানে তার উদ্বোধন আমরা করলাম। 2025-26 এটাকে কেন্দ্র করে আমি 2025-26-এ আমি আমাদের ফিনান্স মিনিস্টারকে বললাম যে বাইরের থেকে দূর দূরান্ত থেকে অনেক পেশেন্ট আসে, পেশেন্ট পার্টির থাকার অসুবিধা হয়, ভারত মাতা ক্যান্টিন এবং নাইট শেল্টার স্থাপনের আমাদের বাজেটের মধ্যে সংস্থান রাখা হয়েছে। সেখানে রাত্রিতে থাকতে পারবে এবং খুব কম পয়সায় খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা ডেন্টাল কলেজে, আমরা অত্যন্ত খুশির বিষয় যে ডেন্টাল কলেজ এখন যেভাবে তার ইনফ্রাস্ট্রাকচার আমরা এখানে শুরু করেছি, দেখা গেছে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ডেন্টাল কলেজ সো ফার ইনফ্রাস্ট্রাকচার ম্যাটার ইজ কনসার্ন। 3rd ইয়ার এখন চলছে, এবার ভর্তি হচ্ছে, আগামী দিনে 4th ইয়ার হবে। তো সেদিন আমি দেখলাম একটা মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজ, তারা বলছে তারা খালি শুরু করেছে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, একটা ফাইল এসছে, ওরা পিজি শুরু করে দেবে। আমি বললাম পিজি কি করে শুরু করবে, একটা ব্যাচই বেরোয় না। আমাদের ডাক্তারদের বা আমাদের যে একটা মানে মানে আমরা যেটা বুঝি আর কি, যে কমসে কম MBBS এর ফার্স্ট ব্যাচ বেরোলে তারপর পিজি স্টার্ট হবে। তা আমি ফিরত দিয়ে দিলাম। তারপর ফাইল আবার ব্যাক হয়ে আসলো এবং সেখানে দেখা গেল MNC বলছে ইউ ক্যান কিক স্টার্ট, নো প্রবলেম ফর পিজি অলসো। তো সেখানে আমাদের কিন্তু এরকম 2010-এ ফার্স্ট ব্যাচ বেরোলো, 2011 থেকে পিজি হয়েছে, আরম্ভ হয়েছে এখানে। তো আমি বলবো যে ডেন্টাল কলেজও আমি বলছিলাম যদি MNC-তে হয়, তো DCI-ও যদি আপনারা আপিল করুন, সেখানেও যাতে পোস্ট গ্রাজুয়েশন MBS যাতে করা যায়। 9টা সাবজেক্ট আছে। এখন কলেজ করলেই হবে না, আগের থেকেই একটা দূরদৃষ্টিতা থাকতে হবে যে স্টুডেন্টরা কোথায় থাকবে। আমি এখন আজকে 50 সিট বা 63 সিটের জন্য যদি আমি হোস্টেল বানাই, আমার চিন্তা করতে হবে যে আগামী দিন এটা 100 থেকে 150 স্টুডেন্টস হবে, পোস্ট গ্রাজুয়েশন হবে, ওদের থাকার ব্যবস্থা। তো তার জন্য আমি অলরেডি জমি আমাদের কলেজের, ডেন্টাল কলেজের পাশেই আমি সেটাকে আমরা দিলাম। রেভিনিউ তো আমার ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে দিলাম, আমাদের উন্নয়ন ডিপার্টমেন্ট থেকেও সেটা দিলাম। এবং মেয়েরা কোথায় থাকবে তার ব্যবস্থা করলাম, ছেলেরা কোথায় থাকবে তার ব্যবস্থা করলাম, এবং কোথায় কোন জায়গায় তাদের মানে টুইন শেয়ারিং হবে, কি 4 জনে থাকবে ইত্যাদি, এইসব বিষয়ে যতক্ষণ ধরে আগের থেকে তার দূরদৃষ্টিতা না থাকবে, সম্ভব হয় অসুবিধা হয়, আবার ভাঙো, আবার নতুন করে জায়গা করো। তো এইভাবে করে আমরা সেটাকে তৈরি করছি। তদ্রূপ আমরা এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও আমরা চেষ্টা করছি যেভাবে আমরা ডোনার মিনিস্ট্রি থেকে প্রচুর টাকা পয়সা আমরা পাচ্ছি। এখানে অলরেডি MCH মানে মাদার অ্যান্ড চাইল্ড একটা হসপিটাল হচ্ছে এখানে, তাতে করে প্রায় 198 করোড়ের মতো আমরা ডোনার মিনিস্ট্রি থেকে পেয়েছি। কাজ শুরু হয়ে গেছে, আমাকে সেক্রেটারি মহোদয় বলেছেন। এখানে সুপার স্পেশালিটি, আমরা আগে সুপার স্পেশালিটি ব্লক হবে, এখন তো পেশেন্টরা সুপার স্পেশালিস্ট ছাড়া এখন দেখেন না। আগে তো LMF যে আউটসোর্স ছিল, আগে LMF LNP তাদেরকে দেখে মানুষ খুশি থাকতো। তারপরে আসলো এমডি ডাক্তার, এমডি ছাড়া হবে না। এমডির পরে আসলো কি যে না MBBS হতে হবে। MBBS এর পরে বলে না এখন MS মানে যদি MD না থাকে হবে না, এখন সুপার স্পেশালিটি। আমি জানি না আগামী দিন কোন জায়গায় যাবে। তো ওই জায়গার মধ্যে এখন আমরা চলছি। এখন মানে AI এর দিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবস্থা এখন চলছে।
কোথায় এখানে যারা স্টুডেন্টরা আছে, আমি একটা দিল্লিতে আমার একটা এর বিষয়ে আমার এই সাবজেক্টের উপর এআই অ্যালং উইথ 5G তারপর আমার লেকচার দিতে হয়েছিল। সেখানে আমি পড়তে গিয়ে আমি দেখলাম যে স্টুডেন্টরা এআইকে ব্যবহার করলে, যারা ওটিতে কাজ করছে, মানে ফিজিক্যালি না গিয়েও সেই যখন এআইকে ব্যবহার করবে মনে হবে অ্যাজ ইফ হি অর সি ইজ ইন ওটি। মানে কোন জায়গায় আমরা চলে গেছি এখন। তো টেকনোলজির সাথে সাথে আমাদের এখন পাল্লা দিয়ে আমাদের চলতে হবে আগামী দিনে। আমি সত্যি খুব খুশি এখানে যে অ্যাচিভমেন্টস কিছু কিছু, সব না, অ্যাচিভমেন্টস অফ এজিএমসি অ্যান্ড জেবিবি হসপিটাল। হয়তো এখানে অনেকে জানেন অলরেডি 3 সাকসেসফুল রেনার ট্রান্সপ্লান্টেশন, সেটা তো আমি একটু আগে বললাম। ফার্স্ট টাইম এন্ডোস্কোপিক ইন্টারভেনশন, polypectomy and hemoclipping by the gastroenterology department. কথায় কথায় যেটা গীতাজি বলেছেন, বলার চেষ্টা করেছেন, কথায় কথায় মানুষ বাইরে যাওয়ার যে প্রবণতা, আমরা নিজেদের ঢোল কিন্তু মাঝে মাঝে নিজেদের পেটাতে হবে যে আমাদের এখানে কাজগুলো হয়। সংবাদ মাধ্যমের মাধ্যমে এগুলো বলা উচিত। কোথায় কোথায় চলে যায়, সামান্য একটা টুইস্ট হয় তার জন্য চলে যায়, ছোট